আসসালামু আলাইকুম। পরীক্ষার পরবর্তী ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের 21তম দিন। আশা করি সবাই ভালো আছেন। আমরা একটি চমৎকার প্রবাদের মধ্য দিয়ে ক্লাসটি শুরু করব এবং নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা একটু প্যাটার্নগুলি দেখব এবং একটা ব্যতিক্রমী বাক্য পড়ব। যেহেতু আমরা নেগেটিভ সেন্টেন্স করতেছিলাম সেহেতু একটু নেগেটিভ বাক্য দিয়ে যে প্রবাদ সেটা আমরা দেখার চেষ্টা করব। প্রবাদটা এরকম, যদি এটার অনুবাদ করতে বলা হয়, যা হবার তা হয়ে গেছে, অর্থাৎ যা ঘটার তা ঘটে গেছে। ব্যাপারটা এরকম যে অতীতকে মুছে ফেলো টাইপ, যে অতীত নিয়ে আমাদের খুব বেশি হতাশ হওয়ার তেমন কিছু থাকে না, কারণ অতীতটা আমাদের হাতের বাহিরে চলে যায়। যা হওয়ার তা হয়ে গেছে, এই টাইপ যদি প্রবাদ হয় তাহলে আমরা কি করব বা কি প্যাটার্নে লিখবো বা প্রবাদটা কি, এটা একটু দেখি। What is done cannot be undone. একটু বাক্যটা আমরা খেয়াল করি। What is done প্যাসিভ ফরম্যাটে লেখা, অবশ্য প্যাসিভ ভয়েস আমরা পড়বো নেক্সট ক্লাস থেকেই মেবি। What is done যা হয়ে গিয়েছে বা যা ঘটে গিয়েছে, cannot না, be undone উল্টো দিকে ফিরিয়ে আনা সম্ভব না, অর্থাৎ যা হবার হয়ে গেছে এটা আমরা বিপরীত করতে পারি না সাধারণত। কারণ হচ্ছে কোনো মানুষই কারো অতীতে চলে যেতে পারে না। আমরা অতীত থেকে শিক্ষা নিতে পারবো, কিন্তু অতীতকে নিয়ে পড়ে থাকা যাবে না। এটা আমাদের প্রিপারেশনের ক্ষেত্রেও একই বিষয়। আমাদের এখন পর্যন্ত যে দিনগুলি চলে গেছে, যা হবার হয়ে গেছে, এখন থেকেও যদি আমরা অ্যালার্ট হই, অ্যাক্টিভলি পড়াশোনা করি, পজিটিভ রেজাল্ট সম্ভব। অর্থাৎ আমরা অতীত নিয়ে পড়ে থাকবো না, অতীত থেকে শিক্ষা নেব। তো এটার ক্ষেত্রে প্রবাদটা হবে হোয়াট ইজ ডান ক্যান নট বি আনডান। আর একটা রিকোয়েস্ট থাকবে, প্রতিদিনের পড়া প্রতিদিন আমরা শিখে ফেলবো, তাহলে চাপ কম পড়বে আমাদের একসাথে অনেকগুলি পড়ার। ওকে, এখন আমরা একটা ইডিয়মস দেখি। এ ম্যান অফ স্ট্র। স্ট্র হচ্ছে মূলত ওই যে আমরা যেটা ঠান্ডা জাতীয় খাবার খাই বা দানের খড়কেও বোঝানো হয়। এটা বলতে বোঝায় স্ট্র মানে খুব দুর্বল একটা জিনিস। ম্যান অফ স্ট্র হচ্ছে দুর্বল চিত্তের লোক, দুর্বল চিত্তের লোক, অর্থাৎ যাদের সাহস কম। একেবারে কম সাহস নিয়ে আমরা লাইফে সফল হতে পারবো না, এটা একেবারে ক্লিয়ার একটা কথা। কারণ হচ্ছে আপনার কাছে যদি মনে হয় যে আপনি অ্যাডমিশন টেস্টে ভালো করবেন না, এই ভয় যদি মনে ঢুকে পড়ে, 100% নিশ্চিত থাকেন আপনার দ্বারা অ্যাডমিশন হবে না। কারণ তখন ব্রেইন এটার উপর আর কাজ করতে পারবে না, ইনফরমেশন জানাগুলিও আপনার মনে থাকবে না, আপনার সাহস থাকতে হবে। অর্থাৎ এ ম্যান অফ স্ট্র হওয়া যাবে না, এটা মনে রাখবেন। এই জন্য এটা দেয়া। এটা দিয়ে আমরা একটা বাক্য রচনা করি যে দুর্বল চিত্তের লোক জয়ী হয় না। দুর্বল চিত্তের লোক জয়ী হয় না। এটা পরে আমরা করব যে জয়ী হয় কি, প্রশ্নবোধক বাক্যটা আমরা করব, এটা পরে করব। প্রথমে আমরা নাবোধক বাক্যটা করে নিই। যেহেতু আমরা গত 2 ক্লাসে নেগেটিভ বাক্য এবং ইন্টারোগেটিভ বাক্য করার প্যাটার্ন দেখেছি, এখন আপনাদেরকে জাস্ট বাংলা থেকে কিভাবে ট্রান্সলেশন করবেন সেই ক্ষেত্রে প্রাথমিক পর্যায়টা সম্পর্কে বলবো। সেকেন্ডারি পর্যায়ে আপনি নিজেই পারবেন। প্রাথমিক পর্যায়ে আমরা যখন এটা অনুবাদ করব, আমাদের কাজ হবে পজিটিভ বাক্যটা আগে নেয়া, এটা বাদ দিয়ে। অর্থাৎ না বাদ দিলে বাক্যটা হচ্ছে দুর্বল চিত্তের লোক জয়ী হয়। এখানে সাবজেক্ট হবে টোটালটাই, দুর্বল চিত্তের লোক এই পর্যন্ত হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে জয়ী হওয়াটা হচ্ছে বাদ। এটাকে যদি আমরা পজিটিভলি লিখি তাহলে এটা এরকম,
এ ম্যান অফ স্ট্র, ওই যেটা ফ্রেজ থেকে আমরা শিখলাম, এ ম্যান অফ স্ট্র, তার দুর্বল চিত্তের লোক। তাহলে জয়ী হয়, প্রথমে আমরা জয়ী দিব, যেহেতু একটা ম্যান অফ স্ট্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্ব হচ্ছে জয়ী হওয়া উইন, এর সাথে আমরা যুক্ত করলাম এস, উইনস। আর জয়ী হওয়ার ক্ষেত্রে একটা প্রচলিত ইংরেজি হচ্ছে দৌড়ে জয়ী হওয়ার, এক্ষেত্রে আমরা লিখতে পারি উইনস এ রেস, তবে সবচেয়ে বেশি পারফেক্ট হচ্ছে দি রেস, অর্থাৎ তার লাইফের যে রেসটা বোঝায়, যে সার্বিক অর্থে বোঝায়, দি দিতে পারি, এ দিলেও হবে, আর এস সি রেস। এটা হচ্ছে রেস মানে দৌড়, এটাকেই জীবনের দৌড়ে জয়ী হওয়া বলতে আমরা বাংলাতেও ব্যবহার করি, বা অনেক সময় জীবন যুদ্ধ শব্দটাও ইউজ করি। ম্যান অফ স্ট্র উইন্স এ রেস। এখন আমরা এটাকে নেগেটিভ করব। আমরা নেগেটিভ করার ক্ষেত্রে বলেছিলাম সাবজেক্ট ঠিক থাকবে, যদি অক্সিলারি ভার্ব থাকে বলেছিলাম তারপরে নট বসবে, যদি অক্সিলারি ভার্ব না থাকে সেই ক্ষেত্রে আমরা বলেছিলাম ডোর একটা ফরম্যাট বসবে, ডু নট। যেহেতু এই ভার্বের সাথে এস বা ইএস যুক্ত আছে, তাহলে ডোর সাথে আমরা ইএস যুক্ত করব। ওখানে এস থাকা মানে এখানে এস যুক্ত করব না, ডোর সাথে সবসময় ইএস যুক্ত হয়, ওখানে যেটাই থাকুক। ডাজ নট, তারপরে এই এসটা চলে যাবে, উই এ রেস। নেগেটিভ বাক্য হয়ে গেল। এখন যদি এটাকে আমরা প্রশ্নবোধক বাক্য করতে চাই, বা প্রশ্নবোধক বাক্য আসে, এটা তো আমরা করে ফেললাম, এটা বাদ। প্রথম বাক্য থেকে আমরা শুরু করব। একই প্যাটার্ন বলেছিলাম, অক্সিলারি ভার্ব প্রথমে আসবে, যদি অক্সিলারি ভার্ব না থাকে ডু ফরম্যাটে আসবে। যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট এস যুক্ত, তাহলে আমরা ডাজটাকে প্রথমে আনবো, ডাজ। তারপর এটা ক্যাপিটাল ছিল, স্মল লেটার হবে, এ ম্যান অফ স্ট্র, এই এসটা উঠে যাবে, উইন এ রেস। তারপর প্রশ্নবোধক চিহ্ন বসবে। এই দুইটা বিষয় খেয়াল রাখতে হবে। প্রথম হচ্ছে ডাজ সামনে দিলাম, অক্সিলারি ভার্ব থাকলে অক্সিলারি ভার্ব দিতাম, তারপর সাবজেক্ট, টোটালটা এটা সাবজেক্ট, তারপর ভার্ব, ভার্বের সাথে এস ছিল, এস যেহেতু সামনে ইএস রূপে বসছে, এখানে কিছু বসাবো না, তারপর প্রশ্নবোধক চিহ্ন। তো আমরা অনুবাদ করার ক্ষেত্রে যদি পারি মনে মনে আগে পজিটিভ বাক্যটা সাজাবো, তারপরে নেগেটিভ চাইলে নেগেটিভ করব, প্রশ্নবোধক চাইলে প্রশ্নবোধক করব। খুবই সহজ, সবারই জানার কথা, তারপর আরেকবার ব্যাখ্যা দিই। আমাদের মূল বাক্যটা ছিল দুর্বল চিত্তের লোক জয়ী হয় না। এটা করতে যে আমরা প্রথমে পজিটিভ বাক্য করলাম, নাটাকে বাদ দিলাম, তাহলে বাক্যটা হয়ে গেল দুর্বল চিত্তের লোক জয়ী হয়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট হচ্ছে ম্যান অফ স্ট্র, দুর্বল চিত্তের লোক। যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের প্রেজেন্ট ফর্ম উইন আমরা বসালাম, তারপর এস যুক্ত করলাম, উইন্স এ রেস। এরপর আমরা এটাকে নেগেটিভ করলাম। নেগেটিভ করার ক্ষেত্রে যেহেতু অক্সিলিয়ারি ভার্ব আমরা পাচ্ছি না, সেহেতু এখানে অক্সিলিয়ারি ভার্ব নাই, আমরা ডু ফরম্যাট বসাচ্ছি, এখানে এস যুক্ত আছে, ডুর সাথে এস টা ইএস হিসেবে যুক্ত করলাম, যেহেতু বাওয়েল। এ ম্যান অফ স্ট্র ডাজ, তারপর নট বসালাম, আর উইন এস ছিল, এস উঠে গেছে, শুধু উইন এ রেস। একইভাবে প্রশ্নবোধক করার সময় অক্সিলিয়ারি ভার্ব থাকলে আমরা সামনে নিয়ে আসলাম সাবজেক্টকে, এখানে কিন্তু যেহেতু নাই, আমরা ডাজকে সামনে নিয়ে আসলাম, ডাজ এ ম্যান অফ স্ট্র, এই এসটা উঠে গেল, আবার উইন এ রেস। এখন আমরা অক্সিলিয়ারি ভার্ব দিয়ে একটা বাক্য করব। যদি কথাটা হয় আমি কি কথা বলছি বা বলতেছি, বুঝতে সুবিধা, বলতেছি লিখে দিলাম, প্রশ্নবোধক চিহ্ন। প্রথমটা যেহেতু নেগেটিভটা আগে লিখছিলাম, এখন প্রশ্নবোধক চিহ্ন লিখলাম, এটাকে আমরা পরে আবার না বোধক করব। তো যে কথাটা আমরা বলেছিলাম, প্রশ্নবোধক যেহেতু রয়েছে, প্রশ্নবোধক চিহ্নটা আগে বাদ দিব আমরা। প্রশ্নবোধক চিহ্ন বাদ দিলে এই কিটা বাদ যাবে। তাহলে কথাটা হচ্ছে আমি কথা বলতেছি, আমি কথা বলতেছি। তাহলে সাবজেক্ট হচ্ছে আই, এটা দিয়ে দিলাম। বলতেছি, এখানে পাস্টেরও কোনো চিহ্ন নাই, ফিউচারেরও কোনো চিহ্ন নাই, সুতরাং এটা প্রেজেন্ট টেন্স।
এখন প্রেজেন্টের ক্ষেত্রে আমরা ভাগ করব বা বিবেচনা করব কাজটা কি শেষ কিনা। যেহেতু বলতেছি কাজটা শেষ না, কাজটা চলমান, যেহেতু চলমান কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াসের গঠন অনুযায়ী সাবজেক্টের পরে আমরা অক্সিলারি ভার্ব দেব। আই এর পরে এম, অন্য সাবজেক্ট হলে অন্য অক্সিলারি ভার্ব দিতাম। আই এম, কথা বলা ইংরেজি টকিং হতে পারে, স্পিকিং হতে পারে, আমরা স্পিকিং দিয়েই করি যেহেতু একজন বক্তা। আই এম স্পিকিং, অক্সিলারি ভার্ব প্লাস আইএনজি, কন্টিনিউয়াস টেন্স। এখন এটাকে আমরা প্রশ্নবোধক যদি বাক্য করি, অক্সিলারি ভার্ব যেহেতু বাক্যে আছে, এইটা সাবজেক্টের প্রথমে বলবে, তাহলে বাক্যটা হবে এম আই স্পিকিং। খুবই সহজ। এর অর্থ হয়ে গেল আমি কি কথা বলছি, প্রশ্ন করা হয়ে গেল। এখন যদি আমরা নেগেটিভ করি, প্রশ্নবোধকের দিকে না তাকিয়ে আমরা এটাকে হিসেব করব। সাবজেক্ট থাকবে এম, যেহেতু অক্সিলারি ভার্ব, এরপর আমরা নট বসাবো, বাকি সব ঠিক থাকবে। খুবই সিম্পল ব্যাপারগুলো, কিন্তু যখনই এক্সামে আসে কোনটা সঠিক কোনটা বেঠিক বিষয়গুলো আমাদের সূক্ষ্মভাবে বিবেচনা করতে হবে। তো আজকে এই পর্যন্তই। একটা প্রশ্ন আপনাদের ক্ষেত্রে থাকবে, কোন বাক্যটা সঠিক এটা আপনারা নির্ণয় করবেন। আমি দুটি বাক্য দিচ্ছি। ডাজ হি হ্যাজ এ কাউ, ডাজ হি হ্যাভ এ কাউ, মানে তার কি গরু আছে কিনা। দুটি বাক্য থেকে কোনটি সঠিক লিখে জানাবেন। নেক্সট ক্লাসে আমরা এটা ব্যাখ্যা দিব। তো আজকের ক্লাসটা একটু রিভাইজ দেই 1 মিনিটে। প্রথমে আমরা একটা প্রবাদ পড়লাম। প্রবাদটা ছিল, যা হবার তা হয়ে গেছে, অর্থাৎ অতীত নিয়ে অনুশোচনা করে লাভ নেই, শিক্ষা নেওয়া যাবে। ইংরেজিটা হচ্ছে হোয়াট ইজ ডান ক্যান নট বি আনডান। এটা আপনারা সান্ত্বনা স্বরূপ বাক্য হিসেবে সবসময় মনে রাখবেন যে যা হয়ে গেছে হয়ে গেছে, নতুন করে প্রিপারেশন নিতে হবে। সবসময় প্রিপারেশনের জন্য উপযুক্ত সময়। তারপর আমরা একটা ইডিয়মস পড়লাম, সেটা হচ্ছে এ ম্যান অফ স্ট্র, দুর্বল চিত্তের লোক বোঝাতে ব্যবহৃত হয়। এরপর আমরা দুটো ট্রান্সলেশন করে দেখলাম, নেগেটিভ বাক্য এবং ইন্টারোগেটিভ বাক্য। প্রথমে ছিল দুর্বল চিত্তের লোক জয়ী হয় না, আমরা না বাদ দিয়ে ইংরেজি করেছিলাম এ ম্যান অফ স্ট্র উইন্স এ রেস। তারপর এটাকে নেগেটিভ করেছি, যেহেতু অক্সিলারি ভার্ব নয় আমরা ডাজ ইউজ করেছি, এ ম্যান অফ স্ট্র ডাজ নট উইন এ রেস। পজিটিভ প্রশ্নবোধক করতে যে ডাজটা প্রথমে নিয়ে এসেছি। ডাজ এ ম্যান অফ স্ট্র উইন এ রেস। একই প্যাটার্নে আমি কি কথা বলতেছি, এটাকে যখন আমরা ইংরেজি করলাম, আগে পজিটিভ বাক্যটা লিখেছি আই এম স্পিকিং, তারপর এটাকে আমরা নেগেটিভ করেছি, অক্সিলারি ভার্বের পরে নট ব্যবহার করেছি, আই এম নট স্পিকিং। এটাকে যখন প্রশ্নবোধক করেছি, অক্সিলারি ভার্ব অর্থাৎ এম কে প্রথমে নিয়ে এসেছি, এম আই স্পিকিং, এটা প্রশ্নবোধক। আর আপনাদের জন্য একটা প্রশ্ন রেখে দিলাম, ডাজ হি হ্যাজ এ কাউ অথবা ডাজ হি হ্যাভ এ কাউ, কোনটা সঠিক এটা কমেন্টে জানাবেন। আমরা নেক্সট ক্লাসে এটার ব্যাখ্যা দেব। আশা করি নেগেটিভ এবং প্রশ্নবোধক বাক্য করার ক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা থেকে থাকবে সমাধান হয়ে যাওয়ার কথা। তারপরও কোনো প্রশ্ন থাকলে জানাবেন, আমরা সমাধান করার চেষ্টা করব। পড়তেই থাকুন, আর লক্ষ্যে পৌঁছার জন্য অবশ্যই পরিশ্রম করতে হবে, আর লক্ষ্য সম্পর্কে প্রতিদিন ভাবতে হবে একবার, যে আপনি অ্যাডমিশনে চান্স পেতে চাচ্ছেন। তখন দেখবেন শরীরে একটা স্পিরিট আসবে। আর যদি ভুলে যান, পড়াও আপনাকে ভুলে যাবে। সুতরাং সতর্ক থাকবেন। আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। টাটা।